শুভর শার্টের বোতাম খুলে জড়িয়ে ধরে শুভর বুকে মাথা রেখে অবনী বলল, সকাল হওয়া পর্যন্ত আমি আপনার স্ত্রী। অন্তত এই রাতে আদরে আদরে ভরিয়ে দিন আমায়। জীবনে অন্য কোনো পুরুষের স্পর্শ পেতে যেন মন আগ্রহী না হয়। সকাল হলেই ডিভোর্স লেটার হাতে ধরিয়ে দেবেন আমি জানি। একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে একান্তে যেটা চায় সেটা আজ আমাকে আপনাকে দিতেই হবে। শুভ কোনো কথাই বলল না। অবনী শুভর বুকে আলতো করে হাত বোলাতে বোলাতে বলল, এটা আমার সব থেকে প্রশান্তির স্থান। আপনার বুকটা, আপনার বুকে মাথা রাখলেই আমি সুখের সমুদ্রে হারাই। হয়তো সুখটা চিরস্থায়ী নয়, কিন্তু বিশ্বাস করুন আমি এই সুখটুকুতেই অভ্যস্ত। এর বাইরের জীবনে আর কিছু চাওয়ার ছিল না। কিন্তু সব চাওয়াও তো যে পূর্ণতা পায় না শুভ। শুভ কেমন একটা বিরক্তিকর ভাব করছে দেখে অবনী বলল, ভালোবাসার মানুষটার অতিরিক্ত ভালোবাসাও আমাদের কাছে বিরক্তিকর মনে হয়। তারপর হারালে বোঝা যায়। আজ আপনি বিরক্ত হলেও আমার প্রাপ্তি আমি উসুল করে নেবই। আমি এখনো পর্যন্ত আপনার স্ত্রী। আজ আপনাকে সেরকম করেই চাই, যেরকম করে পেয়েছিলাম আমাদের প্রথম একান্ত মিলনের রাতে। আমি চাই আজ আপনি সেই রকমই উন্মাদ হয়ে উঠবেন। আপনার মস্তিষ্কে আমি ছাড়া আর কিচ্ছু থাকবে না এই বিশেষ মুহূর্তে। শুভ চুপচাপ। অবনী শুভর ওপর ঝুঁকে পড়ে বলল, হয়তো সেদিন আমার শারীরিক সৌন্দর্য আপনাকে বিমোহিত করেছিল, তাই কোটিপতি হয়ে সামান্য গ্রামের একটা মেয়ের প্রতি দুর্বল হয়ে পড়েছিলেন। আপনার উদ্দেশ্য হয়তো আমার মন ছিল না, দেহ পাওয়ার ছিল। প্রাপ্তি শেষে এখন আর সেই ভালো লাগা নেই, বুঝেছি আমি। সমস্যা নেই, ডিভোর্স পেপার হাতে ধরিয়ে দিলে আমি চুপচাপ চলে যাব। তবে আজকের রাতটা আমায় দিতে হবে হাসি খুশি মনে। শুভ বলল, সকালেই কাগজ এসে যাবে, আর ড্রয়িং রুমে টেবিলের ওপর স্বাক্ষর করা ব্ল্যাঙ্ক চেকবুক পড়ে আছে, ওটা নিয়ে যেও। যত টাকা প্রয়োজন উঠিয়ে নিও। অবনী হেসে ফেলে বলল, টাকা দিয়ে আপনার বুকটা কিনতে পাওয়া যাবে, যেটা আমার চিরশান্তির আশ্রয়? টাকা দিয়ে আপনাকে কিনতে পাওয়া যাবে, অথবা টাকার বিনিময়ে আপনার ভালোবাসা? জীবনের সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমার জীবন মরণের প্রশ্ন, সেটাই যদি এই টাকা দিয়ে কিনতে না পাওয়া যায়, তাহলে সেই টাকা দিয়ে কি হবে বলুন তো শুভ? শুভ বিরক্তি নিয়ে বলল, এবার একটু থামবে প্লিজ। অবনী আবারও হেসে ফেলে শুভর কপালে একটা চুমু খেয়ে বলল, একটা মেয়ে বা স্ত্রী তার স্বামীর কাছ থেকে আসলে কি চায় সেটা কজন পুরুষ গভীরভাবে ভেবেছে আমি জানি না। যদি ভাবতো তবে চারিদিকে এত সুখের অসুখ বিস্তার লাভ করতো না হয়তো। আপনি সবসময় টাকার কথা বলেন, আসলেই কি একটা মেয়ের চাওয়া বলতে টাকা পয়সা, স্বর্ণ, অলংকার? কখনো জানতে চেয়েছেন? আপনাদের পুরুষের সবচেয়ে বড় দোষ শুনতে না চাওয়া, শুধু শোনাতে চাই মনোভাব। যত পারো শুনিয়ে যাও যে কোনো বিষয়ে, আর এগুলো বইছে জিনের পর জিনে, প্রজন্মের পর প্রজন্মে। যে যেমন দেখছে সে তো তেমনিই শিখছে। স্বামীরা বড্ড পরিশ্রমী, স্ত্রীর বন্ধু হওয়ার মতন সময় তার নেই, দুটো গল্প করার মতন অবসর নেই। লাগবে? ঠিক আছে, ব্যবস্থা করে দিচ্ছি। ব্যাস। মেয়ে বা বউ চায় তার কথাগুলো আগ্রহের সাথে, সম্মানের সাথে তার সঙ্গী হয়ে শুনুক। সিদ্ধান্ত দিতে যাওয়ার দরকার নেই, যখন বলবে তখন না হয় ভাবা যাবে। গয়নাগাটি, শাড়ি, বাড়ির এর আড়ালে একটু নিভৃতে সময়। হ্যাঁ, শুধু একটু সময়, সম্পদ নয়। আমাদের কাছে আপনারাই সম্পদ। একটু প্রশংসা করুন না, পয়সা তো লাগে না। চুল বাঁধার আর রাধার জন্য 2 মিনিট কিছু বলুন, আপনাকে আর জড়িয়ে ধরতে হবে না। সে নিজেই মনের অন্তরালে আপনাকে জড়িয়ে ধরে লম্বা একটা চুম্বন দিয়ে দেবে। তাতে আপনি ঘেমে নিয়ে দুর্গন্ধে ভরে থাকুক না, তবুও। আপনার মা বাবার খবরের সাথে একটু টুক করে ওর মা বাবারও খবর নিন। হো, আপনাকে আর পাইকে 7 দিনে 1 দিনই হোক না, সেটাও ওর জন্য বিশাল পাওয়া। আপনার কোনো ভুল ধরে ফেললে তৎক্ষণাৎ স্বীকার করুন, আর বলে দিন অকপটে যে এরপর আর হবে না। বলার সময় একটু স্মিত হাসি রাখুন। এক্ষেত্রে কিন্তু বহু পুরুষ পুরুষত্ব দেখানোর চেষ্টা করে শাক দিয়ে মাছ ঢাকার অভিনয় করে। অভিনয় মেয়েরা বেশ ভালোই বোঝে। অবনীর কথার মধ্যে শুভর ফোনে হিমির কল আসে। খপ করে ফোনটা হাতে নিয়ে
কল কেটে দিয়ে ফোন সুইচ অফ করে ছুঁড়ে ফেলে দিয়ে অবনী বলে, অন্তত আজকের রাতটা আমি ওই মেয়ের উপস্থিতি চাই না, যে আমার সাজানো ভুবন এলোমেলো করে দিল। ডিম লাইটে অস্পষ্ট আলোয় নিজেকে অনাবৃত করে অবনী বলল, হয়তো আমার প্রতি আমার শরীরের প্রতি ভালো লাগা ছিল আপনার, আমার প্রতি ভালোবাসা নয়। আর শরীর পেতেই বিয়ে করা। নিন, আপনার স্পর্শে ধন্য করুন আমাকে শেষবারের মতন। শুভ বলল, ঠিক আছে, তোমার ইচ্ছে পূর্ণ হবে। তারপর তাদের একান্ত সময়। প্রতিটি সেকেন্ড অতিবাহিত হচ্ছে আর অবনীর অস্থিরতা বেড়ে চলেছে সকাল হওয়ার অপেক্ষায়। রাত্রি তখন দ্বীপ্রহর। অবনী শুভর বুকে মাথা রেখে অঝরে কাঁদছে। অবনী মনে মনে চাইছে এই রাত যেন ভোর না হয়, এই রাত এমন থাক মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত, এবং তার ভালোবাসার মানুষটা একান্ত তার হয়ে থাক। সময় তো চলমান, প্রকৃতির নিয়ম মেনে সবই চলবে ঠিকঠাক। প্রিয় মানুষটাকে ছাড়া জীবনও হয়তো চলবে, তবে গতিহীন, গন্তব্যহীন। একটা সুন্দর জীবন মানে গাছের ওই সবুজ পাতা। ঝড় এসে ডাল থেকে সেই পাতা বিচ্ছিন্ন হয়ে যেমন গন্তব্যহীন হয়ে পড়ে, প্রিয় মানুষটা ছাড়া জীবনটাও তেমনই। শেষের রাতে ক্লান্তি ও টেনশনে অবনীর চোখের পাতায় ঘুম জড়ো হয়েছে। হয়তো এটাই প্রিয় মানুষটার বুকে মাথা রেখে শেষ ঘুম। অবনী কখন ঘুমিয়ে পড়ল নিজেই টের পায়নি। যখন ঘুম ভাঙল তখন প্রায় সকাল 8টা। শুভ রুমে নেই। অবনী জলদি করে উঠে ফ্রেশ হয়ে শেষবারের মতন শুভর জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে ড্রয়িং রুমে আসলো। শুভ চুপচাপ সোফায় বসে আছে। শুভর সামনে কাপটা রাখলো অবনী। অবনীর ঠোঁটে বিষাদের ছায়া, বুক ভারী হয়ে আসছে কান্নায়। শুভ যদি একবার বলতো থেকে যেতে। টেবিলের ওপর একটা কাগজ দেখিয়ে শুভ অবনীকে বলল, কাগজ রেডি আছে, তুমি একটা সাইন করলেই হয়। রাতে তোমার ইচ্ছেটা আমি পূরণ করেছি, এবার তুমি তোমার কর্তব্য পালন করো। অবনীর চোখে জল ছলছল। এগিয়ে গিয়ে টেবিলের ওপর থেকে কাগজটা তুলে হাতে নিয়ে ভাঙা গলায় অবনী বলল, সাইনটা না হয় পরে করে নেব, কাগজটা আমার কাছে থাক। তবে প্রমিস করছি আপনার সামনে আর স্ত্রীর অধিকার নিয়ে আসবো না কোনোদিন। রুমে গিয়ে অবনী ব্যাগের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে ড্রয়িং রুমে এসে চোখের জল মুছে শুভকে বলল, চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে আপনাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকতে চাই। শুভ বিরক্তির ভাব করে বলল, ন্যাকামি বাদ দেবে অবনী, আমার এসব একদম ভালো লাগে না। অবনীর শুকনো ঠোঁটে অনিচ্ছাকৃত হাসির রেখা ফুটিয়ে বলল, আপনার জীবনে হিমি আসার আগে আমার এই ন্যাকামিগুলোই আপনার কাছে সব থেকে প্রিয় ছিল। হঠাৎ ভীষণ বদলে গেলেন, অথচ আপনার প্রতি আমার ভালোবাসা, বিশ্বাস যেমন ছিল তেমনই রয়ে গেছে। গ্রামের মেয়ে তো, হিমির মতন মডেল হওয়া আমার পক্ষে সম্ভব না, তাই হয়তো আপনার ভালো লাগাটা ধরে রাখতে পারিনি। শুভ আরও বিরক্ত হয়ে বলল, যাবার বেলায় এত কথা বলে বিরক্ত কেন করছো? ড্রাইভারকে বলে দিচ্ছি, ও তোমাকে গ্রামে পৌঁছে দিয়ে আসবে। অবনীর চোখে জল মুছে বলল, থাক, যাওয়ার সময় এই দায়টুকু যদি দেখান তাহলে আপনাকে ছেড়ে আমি আর যেতে পারবো না, আমার মৃতদেহ যাবে। অবনীর সোনার সংসারে ঝড় হয়ে এসে সবকিছু তছনছ করে দেয় হিমি। হিমি বর্তমান সময়ের একজন জনপ্রিয় মডেল। শুভর কোম্পানির একটা অ্যাড করার জন্য হায়ার করা হয়েছিল হিমিকে। সেখান থেকেই শুভর সাথে হিমির পরিচয়। তারপর যত দিন যায় দুজনের ভিতর একটা সম্পর্ক গড়ে ওঠে। অবনী কোনো কালেই মডার্ন হতে চায়নি, গ্রামীণ জীবনধারায় অভ্যস্ত সে। আর হিমি তো মডার্ন মেয়ে, ভীষণ স্মার্ট, সেই সাথে এত নামডাক। পাশাপাশি দাঁড় করালে কেউ কাউকে সৌন্দর্যে হারাতে পারবে না, তবুও অতিরিক্ত মডার্ন না হতে পেরে হেরে যেতে হলো অবনীকে। জলমাখা চোখে শেষবার শুভর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে অবনী বাসা থেকে বের হতেই সাদা একটা প্রাইভেট কার এসে থামলো বাসার সামনে। প্রাইভেট কার থেকে নেমে চোখের চশমা খুলে হিমি অবনীকে বলল, অবশেষে বিদায় নিচ্ছ তাহলে? একটা কথা কি জানো তো, এরকম একটা গেও মেয়েকে বিজনেসম্যান শুভর সাথে এমনিতেও মানায় না। স্মার্ট হওয়ার চেষ্টা করো অবনী, এবং নতুন করে জীবন শুরু করো অন্য কারোর সঙ্গে। গুড লাক। অবনী অনিচ্ছাকৃত হাসি হেসে বলল, স্মার্টনেস মানে যদি হয় মেয়ে হয়ে অন্য মেয়ের সংসার নষ্ট করা, স্বপ্ন ভেঙে গুঁড়িয়ে দেওয়া, বেহায়াপনা, তাহলে
এমন স্মার্ট আমি কোনো কালেই হতে চাইবো না। ইজ ইট ক্লিয়ার হিমি? হিমির ড্রাইভার মজনু গাড়ি থেকে নেমে এসে হিমির কানে ফিসফিস করে বলল, ম্যাডাম, গালে কি বেশি জ্বালাপোড়া করতাছে? হিমি অবাক হয়ে বলল, মানে? মজনু বলল, ওই যে অবনী ভাবি ভদ্রভাবে ঠাস করে আপনার গালে কথার থাপ্পড় মেরে দিল। হিমি রেগে গিয়ে মজনুর গালে একটা থাপ্পড় মেলে বলল, সবসময় অতি চালাকি, এ মাসে তোর বেতন থেকে 1,000 টাকা কাটা যাবে। অবনী 1,000 টাকার একটা নোট বের করে মজনুর হাতে দিয়ে বলল, 1,000 টাকা কেটে তোমার বড়লোক ম্যাডাম আরও বড়লোক হোক মজনু, আমার কারণে তোমার সর্বনাশ হোক সে আমি চাই না। টাকাটা হাতে নিয়ে মজনু বলল, ভাবি, এ যুগে সত্য কথার ভাত নাই, তাই এই টাকা দিয়া বিরিয়ানি কিনা খামুনে। মজনুর কথা শুনে অবনী হেসে ফেলল। শুভ বাসা থেকে বেরিয়ে এলো। শুভকে দেখে অবনীর মনের আশার সঞ্চয় হলো। ক্ষণিকের জন্য চোখে মুখে আনন্দের ছায়া। এই বুঝি শুভ ডেকে বলবে, তোমার কোথাও যেতে হবে না অবনী, ফিরে এসো। কিন্তু শুভ এগিয়ে গেল হিমির দিকে। হিমিকে জড়িয়ে ধরে হেসে শুভ বলল, তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো? এই দৃশ্য দেখে অবনীর হৃদয়ে আবারও রক্তক্ষরণ। চোখের জল গাল বেয়ে টপ টপ করে মাটিতে ঝরে পড়ছে। অবনী এক মুহূর্ত আর দেরি না করে দ্রুত পায়ে এগিয়ে চলো। আর মনে এখনো আশার প্রদীপ জ্বলছে যে শুভ যদি কোনো একদিন কোনো এক মুহূর্তের জন্য অবনীকে ভালোবেসে থাকে, তবে অবশ্যই পিছন থেকে ডেকে বলবে, অবনী যেও না। পা ফেলছে আর অপেক্ষা করছে পিছন থেকে শুভর একটি ডাকের। স্টেশনে এসে টিকিট কেটে অপেক্ষায় আছে অবনী। নির্দিষ্ট সময়ে ট্রেন এসে উপস্থিত। অবনী ট্রেনে চড়ে বসলো। কাঁদতে কাঁদতে চোখ ফুলে গেছে। মনে হচ্ছে অক্ষি গোলক এক্ষুনি বেরিয়ে আসবে। জানালা দিয়ে বাইরের দিকে আনমনে তাকিয়ে পিছনের স্মৃতিগুলো ভাবছে অবনী। অবনী ভীষণ করে চাইতো একটা বেবি নিতে। প্রতিটি মেয়ের মনেই মা হওয়ার স্বপ্নটা কমন। সে একটা কিউট বেবির মা হবে। কিন্তু শুভর তাতে আপত্তি ছিল। শুভ বারবার বলতো, আরে বেবি পরে নেওয়া যাবে, আগে কয়েক বছর উপভোগ করি নতুন বিবাহিত জীবনটা। এখন সন্দেহ হচ্ছে অবনীর। তাহলে কি শুরু থেকেই শুভর মনে এরকম ছিল যে শরীরটা লুটে নিয়ে একদিন বিদায় করে দেবে? না, মনের আকাশে ব্যথার কালো মেঘের ঘন ঘটা। সে মেঘের বৃষ্টি ঝরছে অবনীর চোখ থেকে অঝরে। ট্রেনের জানালার সাথে মাথা ঠেকিয়ে কাঁদছে অবনী। এমন সময় 14-15 বছর বয়সী একটা ছেলে হাতে বাদামের ডালা নিয়ে এসে অবনীকে বলল, আপু, বাদাম লাগবে? অবনী ঘুরে ছেলেটির দিকে তাকিয়ে চোখে জল মুছে বলল, না ভাইয়া, লাগবে না। অবনীর চোখে জল দেখে ছেলেটার ভীষণ খারাপ লেগেছে হয়তো। অবনীর সামনের সিট ফাঁকা, সেখানে বসিয়ে ছেলেটি বলল, আপা, তোমার টাকান দেওয়া লাগবে না। কয়টা বাদাম দিয়ে খাও তুমি? অবনীর শুষ্ক হাসি এসে বলল, না লক্ষ্মী ভাই আমার, আমি এখন খাবো না। ছেলেটা মায়াবী একটা হাসি দিয়ে বলল, আপা, আমি যদি বাদামের খোসা ছাড়িয়ে দিই তাহলে খাবে? তোমার আর কষ্ট কমিয়ে দিলাম। অবনী হেসে ফেলে বলল, তুই তো নাছোড় বান্দা, কেন এত মানুষ থাকতে আমাকেই কেন তোর বাদাম খাওয়াতে হয় রে পিচ্ছি? ছেলেটার মুখ শুকিয়ে গেল, চোখ জলে টলমল করে উঠল। অবনীর চোখে চোখ রেখে ছেলেটা বলল, আপা, আমারও তোমার মতন একটা বড় বোন ছিল। আব্বাই আম্মায় মারা যাওয়ার পর আমার বোন রে আমাগো আগলাইয়া রাখতো, কত আদর করতো জানো। আপার আদরের কারণে আব্বা আম্মার কথা মনেই পড়তো না। কিন্তু আমার আপাও মারা যাওয়ার অনেক আগে থেকেই তোমার মতন একরকম একটা কান্না করতো। অবনী অবাক হয়ে বলল, কিন্তু কেন কান্না করতো সে? ছেলেটার চোখের জল মুছে বলল, তখন তো জানতাম না। আপাই মারা যাওয়ার পর কাকি কইছিল আপার নাকি ক্যান্সার হয়েছিল। সেইটা জানার পর আপাই আমার কথা ভেবে কান্না করতো। আপাই মারা গেলে আমার কি হবে? কষ্টে ছেলেটার কথা আটকে যাচ্ছে। অবনী স্তব্ধ হয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ছেলেটার মুখের দিকে। চোখের জল মুছে ছেলেটা আবারও বলল, জানো আপা, আমার আপার কান্না দেখে আমিও কান্না করতাম। আমার শ্বাস নিতে কষ্ট হইতো, তখন ভাবতাম আমার কাছে টাকা থাকলে আপারে চকলেট কিনা দিতাম। আপাই খুশি হয়ে আর কান্না করতো না। এই যে এখন আমি বাদাম বেচি, এখন আমার কাছে টাকা থাকে। তখন যদি থাকতো তাহলে আপারে কত কিছু কিনা দিতাম। আমি আপার ভাই, আমারও একটা দায়িত্ব আছে না কও?
আপার কান্না আমার কাছে পৃথিবীর সবচেয়ে কষ্টের, তাই আপার মতন কাউরে কান্না করতে দেখলে আমার খারাপ লাগে। অবনী কি বলবে ভেবে পাচ্ছে না। অবনীর পাশে সিট খালি। ছেলেটাকে ডেকে পাশে বসিয়ে অবনী বলল, একদম কান্না করবে না, এই যে আমি তোমার বড় বোন। আচ্ছা তোমার নাম কি? ছেলেটি বলল, আমার নাম সজল। ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিয়ে অবনী বলল, তোকে আমি পিচ্চি বলে ডাকবো এখন থেকে। ছেলেটা মাথা নাড়িয়ে বোঝালো, আচ্ছা সমস্যা নেই। অবনী বলল, শোন পিচ্চি, আমি বাদামের খোসা ছাড়িয়ে দিচ্ছি, তুই খাবি, আর তুই বাদামের খোসা ছাড়িয়ে দিবি, আমি খাবো। বাদাম খেতে খেতে দুই ভাই বোন গল্প করব। একটা মুচকি হাসি দিয়ে পিচ্চি বলল, আচ্ছা আপা। বাদাম খেতে খেতে পিচ্চি বলল, আমি বাদাম কেন বিক্রি করি জানো আপা? অবনী বলল, না তো, কেন করিস বিক্রি? আপা, ছোটবেলা থেকে বাদাম আমার পছন্দ, ভাত না খাই বাদাম খাওয়া লাগবই। আব্বাই প্রতিদিন আমার জন্য নিয়ে আইতো বাদাম। তারপর আব্বাই মারা যাওয়ার পর আর কারে বলমু বাদাম আনতে। আপাই মানুষের বাড়ির কাম কইরে অল্প টাকা পাইতো, সেই টাকা দিয়া দুই ভাই বোনের সারা মাস যাইতো টেনে টুনে। আপা মারা যাওয়ার পর চিন্তা করছি কিছু না করলে খামু কি, তাই বাদাম বেচি, নিজের পছন্দের জিনিসও খাই আবার টাকাও পাই। আচ্ছা বাদ দে পিচ্ছি কষ্টের কথা, সত্যি করে বলতো তোর কি লেখাপড়া করতে ইচ্ছে হয়? ঠিক মতন 3 বেলা ভাত জোটে না, আবার পলা লেখা। পেটে খিদা থাকলে পড়ালেখা কন যাই কন কিছুই ভালো লাগে না। আচ্ছা তুমি থাকো কোথায়? আপা, আমার কোনো ঠিক না, এই স্টেশন সেই স্টেশন, যেখানে রাইত সেখানেই কাইত। আচ্ছা তুই যাবি আমার সাথে? বিশ্বাস হয় আমাকে? আমাদের বাড়িতে থাকবি, তোকে স্কুলে ভর্তি করাবো। অবনীর কথা শুনে পিচ্ছির চোখে মুখে আনন্দের ঝিলিক। হেসে ফেলে বলল, আপা, আমারে পড়ালেখা করন লাগবো না, তোমাগো বাড়িতে থাকতে দিলেই হইব। দেখো আমি বাদাম বেচা তোমাগো অনেক কিছু কিনা দিব। অবনী মিষ্টি হেসে পিচ্ছির মাথায় হাত বুলিয়ে বলল, লক্ষ্মী ভাই আমার, তোমায় বাদাম বিক্রি করতে হবে না, আপাতত লেখাপড়া করবে, বড় হয়ে ব্যবসায়ী হবি। জানিস আমারও আপন ভাই নেই, আজ থেকে তুই আমার ভাই। পিচ্চির জীবন কাহিনী শুনে অবনীর চিন্তা ভাবনা নতুন পথের সন্ধান পেল। পৃথিবীতে পিচ্চির মতন কত মানুষ আছে, জীবনের সাথে ক্রমাগত যুদ্ধ করে চলতে হয়। অবনী মনে মনে সিদ্ধান্ত নিল, নিজেকে ভেঙে আবারও নতুন করে গড়তে হবে। ভেঙে পড়লে চলবে না, ঘুরে দাঁড়াতে হবে। রাত 2:30, স্টেশনে এসে ট্রেন থামলো। পিচ্চিকে নিয়ে ট্রেন থেকে নামলো অবনী। লোকজন ধীরে ধীরে চলে গেল। স্টেশন প্রায় ফাঁকা। এখান থেকে অবনীদের বাড়িতে যাওয়ার কোনো গাড়ি এখন পাওয়া যাবে না, ভোর পর্যন্ত অপেক্ষা করতে হবে। স্টেশন ফাঁকা। পিচ্চিকে নিয়ে বসে আছে অবনী। হঠাৎ কয়েকটি বখাটে ছেলের উদয়। সিগারেট টানতে টানতে ছেলেগুলো অবনীর সামনে এসে দাঁড়ালো। বখাটেদের সর্দার অবনীর মুখে সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, ম্যাডাম, এভাবে বসে থাকতে বোরিং লাগে না? চলেন গিয়ে টাইম পাস করি, গ্যারেন্টি দিলাম সময় খুব ভালো কাটবে। ছেলেটার কথার ইঙ্গিত বুঝতে পেরে পিচ্চি ধাক্কা দিয়ে বখাটেদের সর্দারকে বলল, স্যার, আমার আপার লগে বাজে কথা কবি না। সর্দার তার সাঙ্গপাঙ্গদের ইশারায় পিচ্চির ব্যবস্থা করতে বলল। বখাটেদের দুজন পিচ্চিকে চ্যাংদোলা করে তুলে নিয়ে একটা খাম্বার সাথে বেঁধে চাকু দেখিয়ে বলল, সাউন্ড করলে এখানেই খতম করে দেবো একদম। পিচ্চি তো ভয়ে শেষ। বখাটেদের সর্দার খপ করে টান মেরে অবনীর ওড়নাটা হাতে নিয়ে নিল। অবনীর বুকের ওড়না টেনে নিতেই বখাটেদের সর্দারের গালে কষে এক থাপ্পড় মেরে দিল অবনী। সর্দারের সাঙ্গপাঙ্গরা তেড়ে আসতেই সর্দার তাদের থামিয়ে দিয়ে বলল, এতটাও দুর্বল নয় তোদের বস, তোরা কি কস? সাঙ্গপাঙ্গরা সর্দারের মন রক্ষা করার জন্য সমস্বরে বলল, ইয়েস বস, আমরাও হেডডাই কই। সর্দার বলল, তাহলে বিষয়টা আমারই হেস্তনেস্ত করতে দে, তোরা বিশ্রাম নে। সাঙ্গপাঙ্গরা একটু দূরে সরে গিয়ে বিড়ি টানতে লাগলো। বখাটেদের সর্দার অবনীর মুখোমুখি দাঁড়িয়ে অবনীর গায়ে হাত বুলিয়ে বলল, এত অহংকার কিসের? হ্যাঁ, এমন অবস্থা করে ছেড়ে দেব যে গলায় দড়ি দিয়ে মরতে গেলেও দড়িও মুখ ফিরিয়ে নেবে। পিছন থেকে কেউ সর্দারের কাঁধে চাপড় দিয়ে বলল, এই যে হাউ হাউ ফিলিংস বলা কথায় আছে না, কুকুরের পেটে ঘি সয় না।
আর তুই এত সুন্দর মেয়েটাকে খেয়ে ফেলার দিবা স্বপ্ন দেখিস কোন আহ্লাদে? তুই আবার কে? বলে সর্দার ঘুরে দাঁড়াতেই আগন্তুকের এক থাপ্পড় খেয়ে সর্দার ফার্স্ট মোশনে কয়েকটা গুল্লি খেয়ে অবনীর সামনে স্থির হয়ে নিজের গাল চেপে ধরে বলল, এটা কি হলো আপু? হঠাৎ আপনার শরীরে এই পুরুষালী শক্তির উদয় ঘটল কি করে? অবনী সর্দারের কাণ্ড কারখানা দেখে হেসে ফেলে বলল, বাহ, এক থাপ্পড়ে এতটা ভদ্রতার উদয়, এক্কেবারে আপু। সেই আগন্তুক পিছন থেকে সর্দারের ঘাড় ধরে তার দিকে ঘুরিয়ে বলল, পুরুষালী শক্তির প্রয়োগ ওই দিক থেকে হয়নি, এই দিক থেকে হয়েছে। সর্দারের সাঙ্গপাঙ্গরা তেড়ে আসতেই সর্দার তাদের থামিয়ে দিয়ে বলল, যদি দেখিস আমার চক্ষু জুড়াইয়া জল, তবুও ভাববি না আমি এতটুকু দুর্বল। তোরা কি কস? সাঙ্গপাঙ্গরা সমস্যারে বলল, আপনি অলওয়েজ রাইট বস। তাহলে তোরা ফাঁকে গিয়ে ফাও কাজে মন দে, আমি এদিকটা সামলাচ্ছি। বলে হাত দিয়ে নিজের গাল ডলতে লাগলো সর্দার। সাঙ্গপাঙ্গরা একজন আর একজনকে বলল, বস শুধু আজীবন ডায়লগই মেরে যাবে, আর বসেরে অন্য মেরে যাবে। অন্য একজন বলল, চুপ কর, বসের শরীরে সইলে আমাকে মনে সইতে সমস্যা কি, চল গিয়ে বিড়ি টানি। আগন্তুক যুবক সর্দারকে বলল, মেয়ে মানুষ দেখলেই মনের ভিতর হাউ হাউ ফিলিংস জাগে, তাই না? তোদের চোখে মেয়েদের শরীর ছাড়া আর কিচ্ছু দেখা যায় না, তাই তো? দেবো আর একটা কানের নিচে? সর্দার তড়িঘড়ি করে বলল, না না, দরকার নাই, একটাই যথেষ্ট। না দিয়া বুঝাই বলেন স্যার। আগন্তুক যুবক আবার বলল, মেয়েদের দিকে কুদৃষ্টিতে তাকানোর আগে একবার নিজের মা বোনের কথা ভাবিস, তাহলে আর মনের ভিতর হাউ হাউ ফিলিংস জাগ্রত হবে না, বুঝলি? আর যদি অবনী স্থানে তোর নিজের বোন হতো, তখন কেমন লাগতো তোর? আগন্তুক যুবকের মুখে অবনী তার নিজের নাম শুনে ভীষণ অবাক হয়ে গেল। কেউ তো অবনীর নাম একবারও উচ্চারণ করেনি, তাহলে সে কি করে জানলো? সর্দার আগন্তুক যুবককে বলল, স্যার, এত সুন্দর করে উচিত শিক্ষা এর আগে কেউ দেয়নি তো, তাই দিন দিন বদ অভ্যাসগুলো আরও খারাপ হয়ে গেছে। সর্দারের বদ অভ্যাস খারাপ হয়ে যাওয়ার কথা শুনে অবনী আবারও হেসে ফেলল। অবনী ভীষণ অবাক, কে এই আগন্তুক যুবক যার আগমনে এতবার হাসি ফুটল অবনীর মুখে? সর্দার কাচুমাচু করে আগন্তুক যুবককে জিজ্ঞেস করল, কিন্তু আপনি কে স্যার? বিষয়টা একটু ক্লিয়ার করে বুঝিয়ে বলেন। যুবক বলল, আর একটা দিলেই সবকিছু ক্লিয়ার বুঝতে পারবে, দেব নাকি? সর্দার একটু দূরে সরে গিয়ে বলল, মানে না থাক, মুরব্বীরা বলে বেশি বোঝা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপর সর্দার তার সাঙ্গপাঙ্গ নিয়ে হাওয়া হয়ে গেল। খাম্বার সাথে বেঁধে রাখা পিচ্চি চেঁচিয়ে বলল, আমারে কি মুক্ত করবা? প্রচুর নিম্নচাপ আইছে, কিন্তু খাম্বার গোড়াতেই করে দিমু। পিচ্চির কথা শুনে অবনী ও আগন্তুক যুবক দুজনেই হেসে ফেলল। যুবকটি পিচ্চিকে বলল, না না, শেষে তোমার জলে স্টেশন ভিজে গিয়ে সরকারের বিশাল ক্ষতি হয়ে যাবে। যুবক এগিয়ে গিয়ে বাঁধন খুলে পিচ্চিটাকে মুক্ত করে আনলো। অবনী এগিয়ে এসে আগন্তুক সুদর্শন যুবকের মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করল, ওদের হাত থেকে আমাকে রক্ষা করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবার বলুন তো, আপনি কে? যুবক মিষ্টি হেসে বলল, আমি মাটি ও কাদার, আমি কালো ও সাদার, আমি মেঘের ও বৃষ্টির। পিচ্চি বলল, ওই মিয়া, আপনি একা এতজনের কেন? পিচ্চির কথা শুনে আবারও অবনী হেসে ফেলল। যুবক আবারও বলল, আমি মাথার ওপর বিস্তৃত নীলের ক্যানভাস। এবার অবনী বুঝতে পেরে পেল, তার মানে আপনি আকাশ। যুবক মিষ্টি হেসে বলল, হ্যাঁ, আমি আকাশ। পিচ্চি বলল, বড় ভাই, নামটা সোজাসুজি না বইলা পেঁচাইয়া বলার কি দরকার? আকাশ হেসে ফেলে বলল, মেয়েদের এভাবে কথার প্যাঁচে ফেলে ইমপ্রেস করতে হয় পিচ্চি, সে তুমি বুঝবে না। অবনী বলল, মিস্টার আকাশ, আমি অবনী, এবং ভীষণ অবাক হলাম তখন আপনার মুখে আমার নামটা শুনে। সত্যি করে বলুন তো, আপনি আমার নাম জানলেন কিভাবে? আকাশ আবারও মিষ্টি হেসে বলল, এটা তেমন মারাত্মক কিছু নয় অবনী, চাইলে কত কিছুই তো সম্ভব। তুমি ট্রেন থেকে নেমে হাতে থাকা ট্রেনের টিকিট দলামোচা করে ফেলেছিলে স্টেশনে, সেটা আমার নজরে পড়েছিল, সেটা তুলে নিয়ে নামটা দেখেছিলাম। অবনী ভীষণ অবাক হয়ে বলল,
তা কাজবাজ কিছু করা হয়, নাকি স্টেশনে স্টেশনে মেয়েদের টিকিট করিয়ে নাম জানা হয়? আকাশ বলল, একজন ভবঘুরে ব্যক্তির কাছে পুরো পৃথিবীটাই তার বাড়িঘর, আর পিছুটান থাকে বলে মানুষ কাজ করে। আমি একা একা পেট চালিয়ে নিতে অত বেশি কাজবাজের প্রয়োজন হয় না। মেয়েদের টিকিট কুড়ায় না। তবে তোমার মুখটা দেখে মনে হয়েছিল পৃথিবীর সমস্ত বিষাদ বেদনা ভর করে আছে ওই মুখে, তাই জানার খুব আগ্রহ হয়েছিল বলেই তোমার ফেলে দেওয়া টিকিটটি কুড়িয়েছিলাম। আকাশের কথা শুনে মুগ্ধ অবনী। একটা মানুষ এতটা সুন্দর করে কথা বলতে কি করে পারে? পিচ্চি আকাশকে বলল, ভাই, তোমার আবভাব দেখা মনে হয় না তুমি ভবঘুরে। যার ইনকাম নাই তার আবার এত সুন্দর পোশাক আশাক। সত্যি বলো, তুমি কেডা? আকাশ হেসে ফেলে বলল, পিচ্চি, একটু স্মার্ট হয়ে না চলে মানুষ মানুষ বলে মনে করে না। সুন্দর করে গুছিয়ে কথা না বলতে পারলে, পরনে ভালো পোশাক আশাক না থাকলে তোমার অবনী আপুও এতটা গুরুত্ব দিত নাই আকাশকে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়, বুঝলে? আকাশের কথা শুনে অবনী আরও অবাক। আকাশের কথাগুলো হুবহু মিলে যাচ্ছে অবনীর জীবনে ঘটে যাওয়া ঘটনার সাথে। হিমি মডার্ন এবং স্মার্ট মেয়ে বলেই শুভর কাছে প্রাধান্য পেল, আর অবনী গ্রামের মেয়ে, স্মার্ট এবং মডার্ন হতে পারেনি বলেই শুভ অবনীকে দূরে সরিয়ে দিল। আকাশ অবনীর চোখে চোখ রেখে বলল, সময় যদি ছুঁড়ে ফেলে দিতে চাই, বুঝে নিতে হবে নিজেকে ভেঙে আবার নতুন করে সাজিয়ে সময়ের উপযোগী করে নেওয়ার সময় হয়ে গিয়েছে অবনী। অবনী আরও ভীষণ অবাক হয়ে ফ্যাল করে আকাশের দিকে তাকিয়ে ভাবছে, কিছু তো একটা রহস্য লুকিয়ে আছে এই আকাশের মধ্যে। কে এই আকাশ? নেশায় বুঁদ হয়ে পড়ে আছে শুভ। পাশে হিমি শুয়ে আছে। এই অবস্থায় শুভকে জড়িয়ে ধরে হিমি কয়েকটা সেলফি তুলে অবনীর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। হিমির উদ্দেশ্য, এসব দেখে যেন অবনীর মনটা আরও ভেঙে যায়। কোনো মেয়ে তার প্রিয়জনের পাশে অন্য মেয়ের ছায়াও সহ্য করতে পারে না, সেখানে নিজের স্বামীর বুকে অন্য মেয়েকে দেখে অবনীর কেমন লাগবে সেটা দেখার জন্যই এই পৈশাচিক কর্মকাণ্ড। আর এসব দেখে অবনী আর কখনো যেন ফিরে না আসে সেই প্ল্যান করা। ফোনের নোটিফিকেশন সাউন্ড বাজতেই ফোন আনলক করে হোয়াটসঅ্যাপে হিমির পাঠানো ছবিগুলো দেখে নিজেকে স্থির রাখা সম্ভব হলো না অবনীর। মাথা ঘুরে মাটিতে পড়ে গেল। আকাশ এবং ওই পিচ্চি অনেক চেষ্টা করে অবনীর হুঁশ ফেরালো। অবনী যে বিশাল বড় আঘাতে আবারও এলোমেলো, সেটার ছাপ স্পষ্ট অবনীর চোখে মুখে। কি হয়েছে জানতে চেয়েও আবারও চুপ হয়ে গেল আকাশ। এই মুহূর্তে কোনো প্রশ্ন করা ঠিক হবে না। স্টেশনে গাড়ির ভিড় বাড়তে লাগলো। আকাশ অবনীকে বলল, এবার বাড়িতে যাওয়ার গাড়ি তো পেয়ে যাবেন, তাহলে আর দেরি কেন? অবনী বলল, আপনি কোথায় যাবেন? আকাশ মৃদু হেসে বলল, আমি তো যা যাবর, পুরো পৃথিবীটাই আমার, যেদিকে দু চোখ যাই চলে যাব। অবনী বলল, আপনি আমার এত বড় উপকার করলেন, যদি বন্ধু ভাবেন তাহলে আমার একটা কথা রাখবেন? বলুন। আপনিও আমাদের সাথে চলুন। কিন্তু? কোনো কিন্তু নয়, আপনার যতদিন ইচ্ছে আমাদের ওখানে থেকে তারপর না হয় চলে যাবেন। ওকে, এত করে যখন বলছেন তখন আর না করি কিভাবে? পিচ্চি আকাশকে বলল, এত করে বলল কই ভাই, একবারই তো বলল, ভাব তো সুবিধের মনে হচ্ছে না। আকাশ পিচ্চির মুখ চেপে ধরে বলল, তোকে বখাটেরা খাম্বার সাথে বেঁধে রেখেছিল, ভালোই করেছিল, স্পিকার অনুযায়ী আওয়াজ বেশি তোর। অবনী মুচকি হাসলো। গাড়িতে করে সকাল সকাল বাড়ি এসে পৌঁছালো অবনী। অবনীর দাদি উঠোন ঝাড়ু দিচ্ছিল। অবনীকে দেখে ঝাড়ু ফেলে এগিয়ে এসে অবনীকে বুকে জড়িয়ে ধরে বলল, মরা বাড়িটা আবারও প্রাণ ফিরে পেয়েছে। তারপর আকাশের দিকে তাকিয়ে দাদি বলল, কিরে, তোর স্বামী তো ভালোই উন্নতি হয়েছে। অবনী বলল, কি সব বলছো দাদি? দাদি বলল, ঠিকই তো বলছি, তোর স্বামী শুভ আরও হাতখানেক লম্বা হইতেছে দেখছি। অবনী হেসে ফেলে বলল, দাদি, তোমার চশমা নেই বলে আকাশকে শুভ মনে হচ্ছে, ওর নাম আকাশ, ও আমার বন্ধু। আকাশ বলল, আর আজকে থেকে দাদি আমার বান্ধবী। দাদি ঝামটি মেরে বলল, এহ। আকাশ হেসে হেসে বলল, এহ না দাদি, তোমাকে আর সঙ্গীহীন দিন কাটাতে হবে না, তোমার রাজকুমার লোকেশন বরাবর উপস্থিত। অবনী হেসে ফেলে আকাশকে বলল,
এসেই শুরু, এবার একটু থামেন। অবনীর মা বাবা আসলো, তাদের সাথে আকাশের এবং পিচ্চির পরিচয় করিয়ে দিল অবনী। সকালের নাস্তা খেয়ে সবাই বিশ্রাম নেওয়ার পালা। বিকেলে অবনীদের গ্রামে ঘুরতে বের হলো আকাশ ও পিচ্চি। ঘুরে ফিরে সন্ধ্যা হওয়ার আগেই ফিরে এলো। হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হলো। টিনের চালে বৃষ্টির ছন্দে কেমন এক স্বর্গীয় আনন্দ বিরাজ করছে মনে। পিচ্চি ও আকাশকে যেই রুমে দেওয়া হয়েছে সেই রুমে অবনী ও দাদিও বসে আছে। সবাই মিলে বসে গল্প করছে। অবনীর মা একটা ট্রেতে করে চা এবং চাল ভাজা দিয়ে গেল। গ্রামের বাড়িতে বৃষ্টির দিনে চায়ের সাথে চাল ভাজা অথবা মুড়ি খাবার আনন্দটাই আলাদা। সময়টা আরও চাঙ্গা হয়ে ওঠে। জানালা দিয়ে হু হু করে বৃষ্টি ভেজা ঠান্ডা শীতল হাওয়া রুমের মধ্যে ঢুকছে। আকাশের ঠান্ডা লাগছে বুঝতে পেরে একটা পাতলা কাঁথা এনে আকাশের হাতে দিয়ে অবনী বলল, এটা গায়ে জড়িয়ে নিন, ভালো লাগবে। গল্প শেষে যে যার রুমে। অবনী অন্ধকারে তার রুমের জানালার পাশে দাঁড়িয়ে বাইরের বৃষ্টি ভেজা উত্তাল হাওয়ায় গাছের ডালপালা উড়িয়ে নেওয়ার দৃশ্য উপভোগ করছে। বাইরের পরিবেশ এবং অবনীর মনের পরিবেশ দুটোই আছে একই রকম। অবনীর মনেও কষ্টের দমকা হাওয়া সবকিছু তছনছ করে দিয়ে যাচ্ছে। এমন এক বৃষ্টি ভেজা দিনে বাজার থেকে ফেরার পথে ব্রেন স্ট্রোক করে রাস্তায় পড়ে যায় অবনীর বাবা। শুভই তখন এখানে এসেছিল ঘুরতে। বাবাকে রাস্তায় পড়ে থাকতে দেখে শুভ জলদি করে জেলা শহর হাসপাতালে নিয়ে যায়। অবনীদের পারিবারিক আর্থিক অসচ্ছলতা দেখে শুভই অবনীর বাবার চিকিৎসার সকল ব্যয় বহন করে। সেখান থেকেই শুভর প্রতি এক পৃথিবী কৃতজ্ঞতা জন্ম নেয় অবনীর মনে। শুভ এবং অবনীদের মধ্যে খুব ভালো সুসম্পর্ক গড়ে ওঠে। শুভ অবনীকে পছন্দ করত জেনেও অবনী এড়িয়ে যেত বারবার, কারণ অবনীর মন অনেক আগেই কোনো এক কারোর হয়ে গেছে, যাকে কখনো সামনাসামনি দেখেনি অবনী, অথচ ভালোবাসে নিজের প্রাণের চেয়েও অধিক। শুভ অবনীর বাবার কাছে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দেয় এবং জানায় যে অবনীকে তার ভীষণ পছন্দ। একদিন বাবা অবনীকে ডেকে হাত ধরে বলে, আমার একটা কথা রাখবি মা? অবনী মিষ্টি হেসে বলে, তোমার একটা কথা নয়, তোমার হাজার কথা রাখবো, নিজের প্রাণের বিনিময়েও হলেও। এই হাসি ছিল অবনীর শেষ হাসি। বাবা অবনীর হাতটা আরো শক্ত করে ধরে বলল, শুভ আমাদের জন্য কম করেনি। আমার মনে হয় ও তোকে সুখেই রাখবে মা, ও তোকে বিয়ে করতে চাই, তুই রাজি হয়ে যা, এটাই তোর কাছে তোর বাবার শেষ আবদার। অবনী সেদিন পাথরের গড়া অনড় নিষ্প্রাণ মূর্তি হয়ে গিয়েছিল। বাবার ইচ্ছা পূরণ করতে গিয়ে ভালোবাসার কোরবানি দিতে হবে এমন পরিস্থিতিতে যে পড়ে সেই বোঝে এই যন্ত্রণার গভীরতা। অবনী মুখ থেকে সেদিন একটা শব্দও বের করতে পারেনি। সারা রাত কেঁদে কাটিয়েছিল। এরপর নিজের মনের যন্ত্রণার বেরি পড়িয়ে ধীরে ধীরে যোগাযোগ বন্ধ করে দেয় তার ভালোবাসার মানুষটার সাথে। আর ভিতরে ভিতরে জ্বলে পুড়ে মরতে থাকে প্রতিক্ষণ, প্রতিটি মুহূর্ত। একদিন শুভ আসে অবনীতের বাড়িতে। রাতে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন শুভ চলে আসে অবনীর রুমে। ঘুমের মধ্যেই কারো স্পর্শ অনুভব করে ঘুম ভেঙে যায় অবনীর। চিৎকার করে উঠবে এমন সময় অবনীর ঠোঁট স্পর্শ করে ওঠে। অবনী ভীষণ ভড়কে যায়, গলা দিয়ে আওয়াজ বের হতে চায় না। অবনীকে টেনে বুকের সাথে জড়িয়ে ধরে শুভ বলল, ভয়ের কিছু নেই, আমি শুভ, দুদিন পরে তো আমাদের বিয়ে হচ্ছেই। শুভর বাহু থেকে নিজেকে মুক্ত করে অবনী বলল, বিয়ের পরের বৈধ জিনিসটাকে বিয়ের আগে অবৈধ করে পাওয়ার মাঝে কি এমন সুখ বলেন তো একটু? এত রাতে একটা যুবতী মেয়ের ঘরে এরকম খারাপ উদ্দেশ্য নিয়ে আসার মতন নিচু মন মানসিকতা আপনার থেকে আশা করিনি শুভ। শুভ আবার জোর করেই অবনীকে কাছে টেনে জড়িয়ে ধরে বলে, অপেক্ষায় থাকা আমার পক্ষে কখনোই সম্ভব না অবনী, আর অপেক্ষা যদি হয় তোমাকে পাওয়ার তাহলে তো একদমই অসম্ভব। কথা শেষে শুভ আরো বেশি করে অবনীর শরীর স্পর্শ করতে লাগলো। সেই রাতে শুভর উদ্দেশ্য হাসিল হলো। এরপর থেকেই অবনীর দ্বিধাদ্বন্দ্বের দিন শুরু। যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসলো তাকে কিভাবে ঠকাবে, শরীর যে অন্য কেউ লুটে নিয়েছে, আর অবনীর বাবার শেষ আবদার অবনী যেন শুভকে বিয়ে করে। সব মিলিয়ে শেষ পর্যন্ত অবনী ও শুভর বিয়ে হয়েছিল। অবনীর স্মৃতিচারণে ব্যাঘাত ঘটল কারোর পায়ের শব্দে। ঘুরে দাঁড়িয়ে অবনী দেখল তার বাবা এসেছে। চোখে জল মুছে অবনী বলল, কিছু বলবে বাবা? অবনীর বাবা ব্যথা ভারাক্রান্ত মুখে বলল,
ছোটবেলায় তুই কান্না করলে অথবা অভিমান করলে কোলে নিয়ে সারা গ্রাম ঘোরাতাম, কত কিছুই না করতাম। এখন তুই বড় হয়ে গেছিস, জানি না ঠিক কি করলে তোর মনের কষ্টটা দূর হবে। তোর ইচ্ছার বিরুদ্ধে তোর মতামতের মূল্য না দিয়ে তোকে শুভর সাথে বিয়ে দিয়ে আমরাই তোর জীবনটা নষ্ট করেছি। তোর এই অবস্থা দেখে প্রতিক্ষণ জ্বলে পুড়ে মরছি, নিজেকে ক্ষমা করতে পারবো না কোনোদিন। অবনীর শুকনো ঠোঁটে হাসির রেখা ফুটিয়ে বলল, এতে আপনার কোনো দোষ নেই, সবই কপালের লিখন। বাবা এগিয়ে এসে অবনীর মাথায় হাত বুলিয়ে বলল, আমার আর একটা কথা রাখবি মা? বলো বাবা। এভাবে ঘরে বসে থাকলে তুই আরও ভেঙে পড়বি নানান টেনশনে। বলছিলাম, তোর যেহেতু এলএলবি অনার্স করা, এবার যে কোনো ল কলেজে ভর্তি হয়ে এলএলবি ডিগ্রিটা নিয়ে নে। ছোটবেলা থেকেই তো তোর উকিল হওয়ার ইচ্ছে, তোর ইচ্ছেটাও পূর্ণতা পাক। আচ্ছা বাবা, আমি ভেবে দেখব। বাবা অবনীর রুম থেকে বেরিয়ে চলে গেল। অবনী আবারও জানালার পাশে গিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। মেঘ কেটে রূপালী চাঁদের আলো ঝরে পড়ছে পৃথিবীতে। কত অদ্ভুত এই পৃথিবী। অবনী হঠাৎ লক্ষ্য করলো পুকুর ঘাটে কেউ একজন বসে আছে। ঝাপসা আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে না। দরজা খুলে অবনী ধীর পায়ে পুকুর ঘাটের দিকে এগিয়ে যেতেই বসে থাকা সেই ছায়ামূর্তিটি বলল, চাইলেই আকাশ থেকে বৃষ্টি ঝরানো যায় না। বৃষ্টি অমূল্য, তাই বৃষ্টি হলেও ছুঁয়ে দেখতে হয় অবনী। অবনী বুঝতে পারলো এটা আকাশ। অবনী বলল, জ্বর হলেই বুঝতে পারবেন বৃষ্টি ছোঁয়ার মজা কত প্রকার ও কি কি। আকাশ হেসে ফেলে বলল, চাইলেই তো আমরা আর বৃষ্টির কাছে যেতে পারি না। বৃষ্টি আমাদের আঙিনায় আসে ভালোবেসে, তাকে ছুঁয়ে না দিলে হয় বলুন? একটা দীর্ঘশ্বাস ফেলে অবনী বলল, জীবনের পাল্লায় সুখের চেয়ে দুঃখের মুহূর্ত বেশি ভারী হলে জীবন আর জীবন থাকে না আকাশ। পুকুরের পাড়েই কদম গাছটায় কদম ফুল ফুটে আছে। আকাশ উঠে গিয়ে দুটো কদম ফুল এনে অবনীর হাতে দিয়ে বলল, এই যে আমার তরফ থেকে আপনাকে মুহূর্ত দিলাম। এই মুহূর্ত আপনার আজীবন মনে থাকবে। মনে পড়বে কোনো এক বৃষ্টি ভেজার সন্ধ্যায় অথবা কদম গাছ দেখলেই। আমরা সুখের মুহূর্ত এড়িয়ে গিয়ে দুঃখের হতাশার মুহূর্তগুলো বেশি প্রশ্রয় দিই বলি আমরা সুযোগ থাকলেও সুখী হতে পারি না। অবনী ভীষণ অবাক হয়ে তাকিয়ে আছে আকাশের দিকে। পকেট থেকে কয়েকটি নীল চুড়ি বের করে অবনীর দিকে বাড়ি দিয়ে বলল, নীল চুড়ি, হাতে কদম ফুল, দারুণ কিছু মুহূর্ত লিপিবদ্ধ হবে জীবনের ডায়েরিতে। অবনী চুড়িগুলো হাতে নিয়ে বলল, কিন্তু আপনার কাছে কাঁচের চুড়ি কিভাবে? আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কেউ একজন ছিল যার নীল চুড়ি ভীষণ পছন্দ ছিল। তাকে তো আর দেওয়া হয়নি। সময়ের সাথে চুক্তি করে হঠাৎ সে হারিয়ে গেল। সে যেদিন বলেছিল তার নীল চুড়ি পছন্দ, সেদিনই কিনে রেখেছিলাম। এখন ভাবলাম আর পকেটে নয়, চুড়িগুলো অন্তত কারোর হাতে শোভা পাক। অবনী যতই আকাশের কথা শুনছে ততই মুগ্ধতা বাড়ছে, আর ভীষণ কৌতূহল হচ্ছে আকাশের সম্পর্কে জানার। আকাশ আবারও বলল, সত্যিকারের ভালোবাসাগুলো চরমভাবে হেরে যায় জানেন। হয়তো অপরদিকে মানুষটা ছেড়ে যায়, নয়তো পারিবারিক চাপে ছেড়ে যেতে বাধ্য হয়। দীর্ঘশ্বাস ফেলে অবনী বলল, দ্বিতীয় লাইনটার শিকার হতে হয় বেশিরভাগ মেয়েদেরকে। পরিবারের চাপি দেওয়ার সিদ্ধান্ত চুপ করে মেনে নিয়ে নিজের সুখ স্বপ্ন বিসর্জন। মেয়েরা আসলেই ভীষণ অসহায় জানেন আকাশ। আকাশ বলল, মেয়েরা অসহায় নয় মোটেই, নিজেকে অসহায় ভাবার কারণে ওরকম মনে হয়। আমাদের সমাজে যুগ যুগ ধরে চলে আসা কিছু রীতি মেয়েদের ওরকম ভাবতে বাধ্য করে। তবে সবসময় নিজের ওপর আত্মবিশ্বাস রাখবেন। এত ভালোবাসার পরেও যে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে, সে আপনার ভালোবাসা পাওয়ার অযোগ্য। তার জন্য নিজের জীবন থামিয়ে না রেখে নতুন করে জীবনকে গতিদান করুন। অবনী চুপচাপ। আকাশ বলল, কাল সকালেই আমাকে যেতে হবে। কোথায় যাবেন? যেদিকে দু চোখ যায়। আর কখনো দেখা হবে না আমাদের, হয়তো, যদি বেঁচে থাকি তবে। কথা শেষে আকাশ উঠে রুমে চলে এসে শুয়ে পড়ল। অবনীর চোখে জলের উপস্থিতি। ভালো রাখার মানুষগুলোর উপস্থিতি খুব কম সময়ের হয় জীবনে। সকালে আকাশ চলে গেল। এরপর 2.5 বছর অতিবাহিত। এরই মধ্যে ল কলেজ থেকে ডিগ্রি অর্জন করে অবনী একজন উকিল। একদিন সকালে সোফায় বসে চা খাচ্ছিল এবং নিউজ দেখছিল অবনী। একটা অপ্রত্যাশিত নিউজ দেখে থমকে যায় অবনী। হাত থেকে চায়ের কাপটা পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। নিজের চোখ এবং কানকে বিশ্বাস হয় না। এটা কিভাবে সম্ভব? ইয়াং ব্যবসায়ী শুভর হাতে বর্তমান সময়ের আলোচিত মডেল হিমি
খুন। হিমির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয় শুভর বেডরুম থেকে। শুভকে বর্তমানে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খবরটা শুনে অবনীর রক্ত হিম হয়ে এলো। যেই হিমির জন্য অবনীকে দূর করে দিল শুভ, সেই হিমিকে শুভ খুন করবে? এটা অসম্ভব। আর খুন করলেও কেনই বা করবে? এক গাদা প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে লাগলো অবনীর। সেই সাথে প্রচণ্ড কৌতূহলে অস্থির হয়ে উঠল অবনী। এর সত্যতা যাচাই করতেই হবে। ভালোবাসার মানুষটা দূরে ঠেলে দিলেও তাকে কোনোদিন মন থেকে দূরে ঠেলে দেওয়া সম্ভব না। অবনীর মন অস্থির হয়ে উঠল এই সময় শুভর পাশে দাঁড়ানোর জন্য। পরদিনই শহরের উদ্দেশ্যে রওনা হলো অবনী। জীবনের প্রথম কেসটা শুভর হয়ে লড়তে চাইছে অবনী। যদি শুভ সত্যিই দোষী হয়ে থাকে তাহলে শাস্তি হবে, আর যদি নির্দোষ হয়ে থাকে তাহলে মুক্তি পাবে। থানায় যোগাযোগ করে সবকিছুর সম্পর্কে মোটামুটি ধারণা নিয়ে হাজতে শুভর সাথে দেখা করতে গেল অবনী। কয়েদিদের পোশাকে পরিহিত শুভকে নিয়ে আসা হলো। শুভকে দেখেই অবনীর ভিতরের পৃথিবীতে যন্ত্রণার ঝড় বইতে লাগলো। শুভ অবনীর সাথে অন্যায় করলেও অবনী কখনো চায়নি শুভর এমন পরিণতি হোক। বাঁধ ভেঙে আসতে চাওয়া অবনীর চোখের জল অনেক কষ্টে সামাল দিল অবনী। শুভ ভীষণ অবাক হয়ে বলল, অবনী তুমি? অবনী স্বাভাবিকভাবেই বলল, তুমি শব্দটা ঠিক নিতে পারছি না মিস্টার শুভ। এখানে আপনি আসামি এবং আমি একজন উকিল। কনভারসেশন ওরকমই হওয়া উত্তম। শুভ বেশ অবাক হয়ে বলল, অভিনন্দন অবনী, এতটা উন্নতি অপ্রত্যাশিত। ধন্যবাদ মিস্টার শুভ। জীবনে অনেক কিছুই অপ্রত্যাশিত। এই যেমন ধরুন আমার হাজবেন্ড, যাকে আমি মন প্রাণ সবকিছু উজাড় করে দিয়ে ভালোবাসতাম, সে আমাকে তাড়িয়ে দিল। এটা অপ্রত্যাশিত। আবার কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না, সেটা প্রমাণ করার জন্য আমি উকিল হলাম, সেটাও আপনার কাছে অপ্রত্যাশিত। আবার স্ত্রীকে দূর করে দিয়ে যাকে নিয়ে ঘর বাঁধলেন তাকে নিচের হাতে খুন করলেন, এটাও আমার কাছে অপ্রত্যাশিত। মানে অপ্রত্যাশিত বিষয়গুলো সব ঘটে যাচ্ছে কেমন করে যেন। যাই হোক, যাকে হৃদয়ের সিংহাসনের রানী করলেন তাকেই আবার কেন নৃশংসভাবে হত্যা করলেন? ভাবলাম জীবনের প্রথম কেসটা আপনার হইলরি। যদি আপনার আপত্তি না থাকে এবং কোনো কিছু না লুকিয়ে সত্যটা বলেন তাহলেই চেষ্টা করব। অবনী, সত্যি হলো এটাই যে আমি হিমিকে খুন করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। সবার কাছে জবাবদিহিতা করতে করতে আমি ক্লান্ত, তাই এর বেশি কিছু বলার ইচ্ছে আমার নেই। জীবন বাঁচানোর জন্য মিথ্যা বললেও দোষ নেই, আর আপনি নির্দোষ হয়ে নিজেকে নির্দোষ প্রমাণের জন্য অন্তত সত্যিটাই না হয় বলবেন, জবাবদিহিতা করবেন শুভ, এটা স্বাভাবিক। কথাবার্তা শেষে শুভকে ভিতরে নিয়ে যাওয়া হলো। অবনী বেরিয়ে এসে সোজা শুভর বাসার উদ্দেশ্যে রওনা হলো। মাঝপথে হঠাৎ অবনীর মজনুর কথা মনে পড়ে গেল। মজনু, যে হিমির ড্রাইভার ছিল। মজনুকে খুঁজে বের করলো অবনী। মজনুর চেহারাতেও ভয়ের ছাপ স্পষ্ট। পুলিশ মজনুকে শহরের বাইরে যেতে নিষেধ করেছে আপাতত। অবনী অভয় দিয়ে মজনুকে বলল, মজনু, যারা এটা করেছে তারা মাস্টার প্ল্যান করেই করেছে। সত্যিটা সামনে আনতে না পারলে তুমিও ফেঁসে যেতে পারো। খুনের রাতে ঠিক কি কি হয়েছিল আমাকে সব খুলে বলো। পুরো দিনটাই কি কি হয়েছিল হিমির, কোথায় কোথায় গিয়েছিল? মজনু একটু ভেবে বলল, ম্যাডাম, সেদিন পুরোটা দিন হিমি ম্যাডাম বাসাতেই ছিল, শুভ স্যারের বাসায়। সন্ধ্যায় শহরের নাম করা ব্লু বারে গিয়েছিল। সেখানে আরও একজন জনপ্রিয় মডেল নুসাইবা নিশি ম্যাডাম ছিল। হিমি ম্যাডাম এবং নিশি ম্যাডামের মধ্যে বেশ কিছুদিন ধরে একটা ঝামেলা চলছিল। ব্লু বারের মালিক মিসেস পূর্ণতা কবির অ্যাড কোম্পানির মালিক হওয়ায় দুজনকেই ডেকেছিল, দুজনের মধ্যেই রাগারাগির অবসান ঘটিয়ে মিল করিয়ে দেবে বলে। কিন্তু হিমি ম্যাডাম এবং নুসাইবা নিশি ম্যাডাম দুজনেই কেউ আপোষে আসতে চাইছিল না। অবনী অবাক হয়ে বলল, কিন্তু দুজনের ভিতর গন্ডগোল ছিলটা কি নিয়ে? ম্যাডাম, ইটালিয়ান একটা কসমেটিক ব্র্যান্ড দেশে প্রচারের জন্য একটা অ্যাড নির্মাণ করার দায়িত্ব দেয় মিসেস পূর্ণতা কবির অ্যাড কোম্পানিতে। যেহেতু ইটালিয়ান নাম করা ব্র্যান্ড, কোটি টাকার ডিল। মিসেস পূর্ণতা কবির মডেল হিসাবে প্রথমে নুসাইবা নিশি ম্যাডামকে সিলেক্ট করলেও শুভ স্যারের সহায়তায় হিমি ম্যাডাম নিশিকে সরিয়ে মডেল হিসাবে কন্ট্রাক্টে সাইন করে। এইসব নিয়েই ঝামেলা চলছিল। আচ্ছা, তারপর কি হয়েছিল ব্লুবারে? হিমি ম্যাডাম আমাকে ডেকে বলেছিল তার ফিরতে অনেক রাত হবে, তাই আমি ওখান থেকে চলে আসছিলাম। কোথায় গিয়েছিলে, হিমির বাসায় নাকি শুভর বাসায়?
আপনি চলে যাওয়ার পর থেকে হিমি ম্যাডাম শুভর বাসাতেই থাকতো সব সময়, তাই শুভ স্যারের বাসাতেই গিয়েছিলাম। শুভ তখন কোথায় ছিল? বাসায় ছিল ম্যাডাম। তখন আনুমানিক রাত কটা হবে? 10টা। শুভ কি করছিল বাসায় তখন? ঘুমাচ্ছিল ম্যাডাম। শুভ ঘুমাচ্ছিল শুনে ভীষণ অবাক হলো অবনী। রাত 2-3টের আগে তো কোনোদিন শুভ ঘুমায় না, ওই দিন কেন 10টার দিকেই ঘুম? অবনী বলল, ওই দিন শুভ কোথায় গিয়েছিল বলতে পারবে মজনু? না ম্যাডাম, তা তো জানি না। শুভর গাড়িটা কোথায়? বাসায় পার্কিংয়ে আছে, চলো আমার সাথে। কোথায় ম্যাডাম? শুভর বাসায়। মজনুকে নিয়ে অবনী শুভর বাসায় এসে পার্কিংয়ে ঢুকে শুভর গাড়ি আনলক করে মজনুকে বলল, গাড়ির মাইলেজ মিটারে দেখো শুভর গাড়ি নতুন কেনা থেকে এই পর্যন্ত কত কিলোমিটার রয়েছে। ম্যাডাম 8,545 কিলোমিটার। অবনী বাসার সিসিটিভি ক্যামেরা চেক করে দেখলো খুনের আগের দিন সকাল 9টায় গাড়ি নিয়ে বের হয়েছিল শুভ। বাসা থেকে অফিসে যেতে 20 কিলোমিটার আর আসতে 20 কিলোমিটার, টোটাল 40 কিলোমিটার। মজনু অবাক হয়ে বলল, কিছু পাইছেন ম্যাডাম? অবনী বলল, জলদি শুভর অফিসে চলো, ওখানকার সিসিটিভি ফুটেজ চেক করতে হবে। অফিসের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে 9টা 20 মিনিটে শুভ অফিসে এসে পৌঁছায়। তার মানে বাসা 9টার সময় বেরিয়ে শুভ ঠিক সময়ে অফিসে এসে পৌঁছেছিল। এরপর দেখা যায় সারাদিন স্টাফদের নিয়ে মিটিং সহ নানান অফিসিয়াল কাজে ব্যস্ত ছিল শুভ। রাত 8টায় অফিস থেকে বের হয় শুভ, কিন্তু বাসার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছিল শুভ বাসায় ফেরে রাত 9টায়। অফিস থেকে বাসায় ফিরতে 20 মিনিটের রাস্তা, বাকি 40 মিনিট শুভ কোথায় ছিল? অবনী মজনুকে বলল, মজনু জলদি আবার শুভর বাসায় চলো, শুভর গাড়িতে তো জিএসপি ট্র্যাকিং সিস্টেম চালু আছে, বের করতে হবে ওই দিন শুভর গাড়ি কত কিলোমিটার পথ অতিক্রম করেছিল। ওই দিনের ডেটা নিশ্চয়ই স্টোর করা আছে। শুভর বাসায় এসে পার্কিংয়ে ঢুকে অবনী চেক করে দেখলো ওই দিন শুভর গাড়ি টোটাল 45 কিলোমিটার পথ অতিক্রম করে। তার মানে অফিস থেকে ফেরার পথে ওই বাড়তি 40 মিনিট কোথাও কাটিয়েছিল, যেখানে আসতে যেতে ওই বাড়তি 5 কিলোমিটার। হঠাৎ অবনীর মনে পড়ল শুভ প্রায় অফিস থেকে ফেরার পথে নবনীতা কফি শপে কফি খাওয়ার জন্য যেত। অবনীর ধারণা এবার মিলে যাচ্ছে, ওই রাতে শুভর জলদি ঘুমিয়ে পড়ার রহস্য নিশ্চয়ই ওই কফি শপের সাথে জড়িত। শুভ এবং হিমি যে গভীর ষড়যন্ত্রের শিকার তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। হঠাৎ গুলির শব্দে লাফিয়ে উঠল অবনী, তাকিয়ে দেখলো একটা বুলেট মজনুর মাথা ভেদ করে বেরিয়ে গেল। মজনু মাটিতে লুটিয়ে পড়ল। কালো মুখোশ পরিহিত খুনি এবার পিস্তলটা অবনীর দিকে তাক করলো। এমন নয় তো যে এই খুনি হিমিকেও খুন করেছিল? অবনী এসব হিসেব মেলাতে মেলাতে পিস্তলধারী খুনি কখনো একেবারে কাছে এসে মাথায় পিস্তলের নল ঠেকিয়েছে অবনী টেরও পায়নি। খুনি পিস্তলের ট্রিগার চাপবে ঠিক এই মুহূর্তে অবনী খপ করে এক হাতে দিয়ে খুনির হাতটা ধরে ফেলে, অন্য হাত দিয়ে চুলের পিন এনে মুহূর্তে বসিয়ে দিল খুনির পিস্তল ধরা হাতে। ব্যথায় পিস্তলটা ছেড়ে দিয়ে খুনি নুইয়ে পড়তেই অবনী খুনির মাথার চুল ধরে তলপেটে একটা লাথি মারতেই খুনি মাটিতে পড়ল। সেই সুযোগে পিস্তলটা উঠিয়ে নিয়ে দৌড়ে পালালো অবনী। পিস্তলে নিশ্চয়ই খুনির হাতের ছাপ রয়েছে ভেবে অবনী একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরক্ষণেই মনে পড়ল খুনির হাতে তো হাত গ্লাভস পরা ছিল, সুতরাং ছাপ থাকার কোনো সম্ভাবনা নেই। যাই হোক, এবার যেতে হবে নবনীতা কফি শপে। ওই দিন শুভর সাথে কি ঘটেছিল, কেন কফি শপ থেকে ফিরে রাতে এত জলদি ঘুমিয়ে পড়েছিল শুভ? কিছু তো একটা গন্ডগোল আছে। কফি শপে এসে ঢুকতেই কফি শপের মালিক নবনীতা হাস্যোজ্জ্বল মুখ এগিয়ে এসে বলল, আরে আপনি শুভর প্রথম স্ত্রী অবনী ভাবি না? অবনী হেসে বলল, হ্যাঁ, আপনার ধারণাই ঠিক। নবনীতা একজন ওয়েটারকে ডেকে বলল, একটা স্পেশাল কফি করে নিয়ে এসো ম্যাডামের জন্য। অবনী হেসে নবনীতাকে বলল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, একটা হেল্প করবেন? কি হেল্প চাচ্ছেন বলুন অবনী? আচ্ছা, লাস্ট যেদিন শুভ এসেছিল আপনার কফি শপে সেদিন অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলেন ওর মাঝে, আচরণে অথবা অন্য কিছুতে? তারিখটা বলতে পারবে অবনী? হ্যাঁ, 14 তারিখ। আসলে ওই দিন তো আমি আমার এক বান্ধবীর বিয়েতে গিয়েছিলাম, তাই শপে আসিনি, এবং ওই দিন আমার কফি শপের সকল স্টাফদেরও রাত 8টার মধ্যেই ছুটি দিয়ে দিতে বলেছিলাম ম্যানেজারকে, এবং সবাইকে ছুটি দিয়ে সবকিছু গোছগাছ করে যেতে ম্যানেজারের একটু সব সময় দেরি হয়।
ওর চোখে কিছু পড়েছে কিনা সেটা ওকে জিজ্ঞেস করলেই জানা যাবে। প্লিজ একটু ডাকেন তাকে। নবনীতা একজন ওয়েটারকে দিয়ে ম্যানেজার জান্নাতকে ডেকে পাঠালো। জান্নাত এসে সালাম দিয়ে অবনীর দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলল, বলুন ম্যাম, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আচ্ছা তোমরা কথা বলো, আমি একটু বেরোবো, বলে নবনীতা উঠে চলে গেল। অবনী মিষ্টি হেসে জান্নাতকে বলল, সেদিন লাস্ট যখন শুভ তোমাদের কফি শপে এসেছিল কফি খেতে, সেদিন ওর ভিতর অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলে জান্নাত? জান্নাত একটু ভেবে বলল, না তো, তেমন কিছু লক্ষ্য করিনি। অতিরিক্ত মানসিক চাপ অথবা এমন কিছু? না ম্যাডাম। আচ্ছা জান্নাত, ওই দিন তো স্টাফদের ছুটি দিয়ে দিয়েছিল রাত 8টায়, আর শুভ এসেছিল 8টার পরে, তাহলে কফি কে রেডি করে দিয়েছিল? ম্যাম, আমিই দিয়েছিলাম। আর আপনি তো জানেন এটা লেডিস কফি শপ। শুভ স্যারকে এখানে অ্যালাউ করা হয় একমাত্র নবনীতা ম্যাডামের জন্য। যখন নবনীতা ম্যাডাম শূন্য হয়েছিল, পরিবারের টেনশনে দিশেহারা, তখন নাকি শুভ স্যার নবনীতা ম্যাডামকে এই কফি শপের পরামর্শ দেয় এবং শুরুতে সমস্ত ব্যয় শুভ স্যারই বহন করেন। এসবের জন্যই নবনীতা ম্যাম শুভ স্যারের কাছে কৃতজ্ঞ এবং তাকে ভাইয়ের মতন ভালোবাসে। হ্যাঁ, সে আমি জানি জান্নাত। ম্যাম, আর কিছু জানতে চান? নয়তো আমার কাজ পড়ে আছে। ওকে, তুমি যাও। জান্নাত চলে গেল। অবনী ফোন করে নবনীতাকে বলল, যদি কিছু মনে না করেন তবে আমি আপনার কফি শপের ওই রাতের সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে চাই একটু। নবনীতা বলল, কোনো সমস্যা নেই, দেখতে পারেন। অবনী বসে বসে সিসিটিভি ফুটেজ চেক করতে লাগলো। সেখানে দেখা যাচ্ছে কফি শপে কেবলমাত্র শুভ এবং জান্নাত। জান্নাত হাস্যোজ্জ্বল মুখে এক কাপ কফি এনে শুভর হাতে দেয়। শুভ কফি খেতে থাকে। জান্নাত সবকিছু গোছগাছ করে এয়ার ফ্রেশনার স্প্রে করে। শুভর কফি খাওয়া শেষে জান্নাত টিস্যু এনে দেয়। শুভ টিস্যু দিয়ে মুখ মোছার সময় বেশ কয়েকবার টিস্যুর ঘ্রাণ নেয়। এখানে এসে ভিডিওটা পজ করে দেয় অবনী। টেনে টেনে শুভ টিস্যুর ঘ্রাণ নেওয়ার দৃশ্যটা কয়েকবার দেখে জান্নাতকে ডেকে ভিডিও ক্লিপ দেখিয়ে অবনী জানতে চায় ঠিক কী কারণে শুভ টিস্যুর ঘ্রাণ নিচ্ছিল বারবার। জান্নাত মিষ্টি হেসে বলে, ম্যাম, ওটা স্পেশাল টিস্যু ভিআইপিদের জন্য। ওর ঘ্রাণটা খুব সুন্দর বলেই হয়তো শুভ স্যার বারবার ঘ্রাণ নিচ্ছিল। আচ্ছা, এবার তুমি যেতে পারো, বলে জান্নাতকে যেতে বলে অবনী আবারও ভিডিও চেক করায় মনোযোগী হলো। মজনুকে খুন করা সেই খুনি যে অবনীকেও খুন করতে চেয়েছিল, তার হাতে হাত মোজা পড়ে থাকার কারণে পিস্তলটা খুনির হাতে ছাপ না থাকলে অবনী যখন খুনির চুল ধরে তলপেটে লাথি মেরেছিল, তখন খুনি পড়ে যাওয়ায় খুনির কয়েকটা চুল ছিঁড়ে অবনীর হাতে রয়ে গিয়েছিল। সেটার ফরেনসিক তদন্ত করালেই অন্তত খুনিকে শনাক্ত করা যাবে। ভিডিওতে একটা বিষয় এতক্ষণ অবনী খেয়ালই করেনি। হঠাৎ খেয়াল করতেই অবনীর মাথায় নতুন প্রশ্নের উদয়। দেখা যাচ্ছে জান্নাত এয়ার ফ্রেশনার শুভর কাছাকাছি দাঁড়িয়ে স্প্রে করছে। ভিডিওটা জুম করে অবনী লক্ষ্য করলো জান্নাতের হাতের এয়ার ফ্রেশনার পরিচিত কোনো ব্র্যান্ডের মনে হচ্ছে না। আরও জুম করে দেখতেই অবনীর ধারণা সত্যি হলো, এটা কোনো এয়ার ফ্রেশনার নয়, এটা হাই পাওয়ারিং স্লিপিং স্প্রে, যার গন্ধ নাকে পেলে কয়েক মিনিটের মধ্যেই ঘুম চলে আসে। অবনীর মুখে বিজয়ের হাসি। সবকিছু ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে। কফি শপ থেকে বেরিয়ে অবনী কিছু দূর যেতেই পিছন থেকে একটা মাইক্রো বাস এসে কয়েকজন লোক নেমে একটা মুখোশ পরিয়ে অবনীকে তুলে নিয়ে চলে যায়। একটা গোডাউন টাইপের রুমে চেয়ারের সাথে বেঁধে রাখা হয় অবনীকে। কয়েকজন গুন্ডা এবং তাদের বিশ্রী দেখতে বস বজলু অবনীকে ঘিরে দাঁড়িয়ে আছে। অবনীর চোখের কাপড়টা সরিয়ে বজলু বিদঘুটে হাসি এসে বলল, এখন যদি আমরা সবাই মিলে তোর শরীরটাকে লুটে ডাস্টবিনে ফেলে দিই, কে বাঁচাবে তোকে বল? তোর ওকালতি জীবনের শুরুতেই সমাপ্ত হয়ে যাবে। তার চেয়ে বলি, এই কেসে নাক না গলিয়ে সরে যা। তোর জন্য ভালো আর আমার জন্যও ভালো, কারণ আমি নারী জাতির গায়ে হাত তুলতে চাই না। তবে তুই এরপরও বাড়াবাড়ি করলে গায়ে হাত না তুললেও গলায় চাকু তুলতে বাধ্য হব বলে দিচ্ছি। অবনী বলল, এসব ভয় নিয়ে চললে এতদূর এগিয়ে আসতাম না। এই কেসের রহস্য আমাকে উদ্ঘাটন করতেই হবে। বজলু রেগে গিয়ে অবনীর গলায় চাকু ধরে বলল, সোজা আঙুলে ঘি না উঠলেও চাকুতে তোর প্রাণ ঠিকই যাবে, পৃথিবী ছেড়ে মহাশূন্যে যাত্রা করবে। ভেবে দেখ কি করবি। গোডাউনের দরজা বাইরে থেকে কেউ ঠকঠক করে নক করলো। বজলু তার এক গুন্ডাকে বলল, ওই দেখ তো। দরজা খুলতেই এক যুবক হুড়মুড় করে সোজা ভিতরে এসে বজলুর সামনে দাঁড়িয়ে বলল, ভাই, ম্যাচ হবে, বিড়ি ধরামু। বজলু ভীষণ অবাক হয়ে যুবকের গলায় ছুরি ধরে বলল,
বজলুকে দেখলেও ভূমিকম্প ছাড়াই পুরো শহর কাঁপে, আর তুই আসছিস বজলুর কাছে বিড়ি ধরাতে? যুবক মুচকি হেসে বলল, ভাই, জীবনের প্রতি আর কোনো মায়া নেই, তাই বলি তো বাঘের গুহায় রাত কাটাতে আসলাম। বুড়ো কুচকে বজলু বলল, মানে? ভাই, এই বিড়িটা খেয়ে আত্মহত্যা করব বলে এখানে এসেছি, কিন্তু আপনি যদি আমাকে দয়া করে খুন করেন তাহলে তার কষ্ট করে আত্মহত্যা করতে হবে না। এই এই, বাপের জন্মে বিড়ি খেয়ে কাউকে আত্মহত্যা করতে শুনিনি, পাগল পাইছস আমারে? আরে ভাই, বিড়ি খেয়ে আত্মহত্যা মানে বিড়িটা খেয়ে তারপর আত্মহত্যা করার কথা বলেছি। ও আচ্ছা, তা আত্মহত্যা করবি কেন? ভাই, পিওর ভালোবাসার দাম নাই। ফাও কথা সাইডে রেখে সত্যি কথা বল, তোর উদ্দেশ্য কি? এদিকে যুবকটিকে দেখে অবনী অবাক। এ তো আকাশ! ঠিক বিপদের দিনে আকাশ কিভাবে এসে হাজির হয়? বজলু আবারও আকাশের গলায় ছুরি ধরে বলল, সত্যি করে বল তুই কে, আর এখানে কি চাস? আকাশ বলল, ভাই, প্রেমে পড়ার আগে জীবন ছিল এক ধরনের ফেয়ার অ্যান্ড লাভলি। আকাশের কথা শুনে বজলু রেগে গিয়ে বলল, ফাজলামো করা হচ্ছে তাই না? মানুষের জীবন আবার ক্রিমের মতন হয় নাকি? আকাশ বলল, আরে ভাই, ফেয়ার মানে সুন্দর, লাভলি মানে মনোরম। তার মানে জীবন ছিল সুন্দর ও মনোরম, কিন্তু এই নির্দয় নিষ্ঠুর পাষাণ সমাজ আজীবন পবিত্র প্রেমের বিরুদ্ধাচরণ করে আসছে বলি আমার মতন শত প্রেমিক প্রাণ অকালে বিলীন হয়েছে ধরনীর বুক থেকে। যে পৃথিবীতে ভালোবাসা নেই, সেই পৃথিবীতে বেঁচে থাকার কোনো ইচ্ছে আমার নেই বুঝলু ভাই। আপনি আমার গলায় ছুরি চালিয়ে মুক্তি দেন এই প্যারাময় প্রেমিক জনম থেকে, প্লিজ বুঝলু ভাই। আপনার মনেও তো প্রেম, ভালোবাসা, দয়া, মায়া কিচ্ছু নেই, জানি আপনি পারবেন। বজলু একটা দীর্ঘশ্বাস ছেড়ে হাতের ছুরিটা ফেলে দিয়ে বলল, ইমোশনালে হিট করলি রে ভাই। কথা ছিল বিলকিসের বাবা বিলকিসকে আমার হাতে তুলে দেবে, কিন্তু তুলে দিল অন্যের হাতে। আর পরিস্থিতি আমার মতন একটা নিষ্পাপ যুবকের হাতে তুলে দিল ছুরি কাঁচি। ছ্যাঁকা খেয়ে সবাই হয় কবি, আর বজলু হয়ে গেল ভিলেন। বিষয়টি বড্ড হার্ট রিলেটেড। আকাশ বজলুকে জড়িয়ে ধরে বলল, ভাই, আপনার দুঃখটা আমি বুঝি, আই ক্যান ফিল ইউর পেইন। বজলু বলল, তুমি আমার কচুর পেন ফিল করো, যার পেন সে ছাড়া আর কেউ ফিল করতে পারে না বদ। বিলকিসের কিস খেয়ে জীবন সাজাতে চেয়েছিলাম, অথচ বিলকিসের কিসের অভাবে আবার গুন্ডা হয়ে গেলাম। জীবনটাই আসলে বেদনার। আকাশ অবনীকে দেখিয়ে বজলুকে বলল, এই মেয়েটিও তার ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য এত রিস্ক নিচ্ছে। আপনি বললেন যার পেন সে ছাড়া কেউ ফিল করতে পারে না, তাহলে আপনি কেন বাধা হয়ে মেয়েটির পেন বাড়িয়ে দিচ্ছেন বজলু ভাই? কেন পুনরায় নিজেকে পাষাণ নির্দয় প্রমাণের জন্য উঠে পড়ে লেগেছেন? বিলকিসের কসম, ভালো হয়ে যান বজলু ভাই। আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে বজলু বলল, লোকেশন দে তাহলে। আকাশ অবাক হয়ে বলল, কিসের লোকেশন? বজলু হেসে ফেলে বলল, তুই বললি ভালো হয়ে যেতে, কিন্তু ভালো হয়ে যাবোটা কোথায়? লোকেশন দিলে না হয় সেই বরাবর চলে যেতাম। বজলুর কথা শুনে সবাই হো হো করে হেসে ফেলল। বজলু তার সাঙ্গপাঙ্গ নিয়ে চলে গেল। আকাশ চেয়ার থেকে অবনীর বাঁধন খুলে অবনীকে মুক্ত করে বলল, তোমার কেসটা এবার সমাধানের পথে, আর কোনো দৌড়ঝাঁপ করতে হবে না অবনী। আর তুমি যাদেরকে সন্দেহ করেছো তারা কেউ মূল আসামি নয়, মূল ষড়যন্ত্রকারী সকলের ভাবনার বাইরের কেউ। অবনী অবাক হয়ে বলল, কে সে? আকাশ বলল, পুরো মাস্টার প্ল্যান আবিদার, উঠতি মডেল আম্মাতুল্লাহ আবিদা। আমার শুরুতেই সন্দেহ হয়েছিল যে শুভ তো কিছুতেই হিমিকে খুন করতে পারে না, আর নিশি তার পথের কাটা হিমিকে খুন করিয়ে নিজে ঝামেলায় জড়িয়ে ক্যারিয়ার নষ্ট করার মতন বোকামি করবে না, কারণ সেও ভীষণ স্মার্ট। তাই তৃতীয় কারোর উপস্থিতি থাকার আশঙ্কা থেকে যায়, যে কিনা হিমিকে খুন করিয়ে নিশিকে ফাঁসিয়ে হিমি ও নিশি দুজনকে সরিয়ে ইটালিয়ান ব্র্যান্ডের মডেল হতে পারে। এবং সে আর কেউ নয়, আবিদা। কারণ আবিদা গোপনে অ্যাড কোম্পানির মালিক পূর্ণতা কবিরের ব্যক্তিগত সহকারীকে মোটা অঙ্কের টাকা অফার করেছিল এই সুযোগটা পাইয়ে দেওয়ার জন্য। অবনী মাথায় হাত দিয়ে ভীষণ অবাক হয়ে বলল, ও মাই গড, কিন্তু তুমি এত কিছু কিভাবে করলে আকাশ? আকাশ মুচকি এসে বলল, আবিদাকে প্রেমের জালে ফাঁসিয়ে। ওর একটা রোগ আছে, সেটা হলো ভাত পানির চেয়ে বেশি ক্রাস খাবার রোগ। ইটালিয়ান ব্র্যান্ডের একটা লিপস্টিক দিয়ে আবিদার সাথে ভাব জমায় এবং ইটালিয়ান কোম্পানির অ্যাডের মডেল হিসাবে ওকে সুযোগ দেওয়ার আশ্বাস দিই। ধীরে ধীরে কফি শপ থেকে ফুচকা আলুর চাপ, তারপর ড্রয়িং রুম থেকে বেডরুমে, রঙ্গ থেকে অন্তরঙ্গ। একটা কথা কি জানো, মেয়েরা যাকে বিশ্বাস করে তার সাথে সবকিছু
5G স্পিডে করে ফেলতেও একটুও ভাবে না। সেদিন গভীর রাতে পার্টি থেকে ফেরার পথে আবিদা একটু বেশিই উত্তেজিত ছিল, জড়িয়ে ধরে একান্তে কাছে পেতে একেবারে মরিয়া হয়ে উঠেছিল। তারপর আমিও ঝোপ বুঝে কোপ মেরে দিলাম। ইয়াক, তুমি এত খবিস আকাশ, বলে থুতু ফেললো অবনী। আকাশ হেসে ফেলে বলল, আরে ঝোপ বুঝে কোপ মারা মানে সুযোগ বুঝে কথাগুলো বের করে নিলাম। তারপর আবিদাকে খুঁচিয়ে সব কথা বের করে আমার ফোনের রেকর্ড করলাম। কোর্টে জজকে এই রেকর্ডটা শোনালেই হবে, আর কিছুর দরকার নেই। নির্দিষ্ট দিনে কোর্টে উপস্থিত সবাই। বিচার বিশ্লেষণ করে শুভ নির্দোষ প্রমাণিত। অবনী ও আকাশ যাচ্ছে এমন সময় পিছন থেকে শুভ এসে অবনীর হাত ধরে বলল, আবার একবার ক্ষমা করে দেওয়া যায় না অবনী? অবনী ঘুরে দাঁড়িয়ে পার্স ব্যাগ থেকে শুভর দেওয়ার সেই ডিভোর্স লেটার বের করে সাইন করে দিয়ে বলল, তুমি তখন এটাই চেয়েছিলে শুভ, দিয়ে দিলাম। তুমি আমার অপূর্ণতায় রয়ে যাও না হয়। আকাশ অবনীকে বলল, ক্ষমা করে দেওয়াটাই উচিত ছিল হয়তো অবনী। অবনী আকাশের চোখে চোখ রেখে বলল, আকাশ, তুমি আমাকে এতটাই বোকা ভাবো? আমার সেই অদেখা ভালোবাসার মানুষটা শুভর সাথে আমার বিয়ের পরও বলেছিল, অবনী তুমি আমার হওনি তো কি, তোমার সুখের দিনে কষ্টের কারণ হয়ে আসবো না, দুঃখের দিনে তোমার পাশে তোমার ছায়া হয়ে থাকবো। আকাশ অবাক হয়ে বলল, আচ্ছা এত ভালোবাসে? অবনী আকাশের শার্টের কলার ধরে বলল, আর সেই অদেখা ভালোবাসার মানুষটা তুমি মিস্টার আকাশ। আকাশ হেসে ফেলল। অবনী আকাশের হাতে হাত ধরে এগিয়ে যেতে যেতে বলল, তোমার ওপর এই বিশ্বাস আমার আগেও ছিল, আজীবন থাকবে মিস্টার মাথার ওপর বিস্তৃত ভরসার আকাশ। আর আমি জেনে গেছি এবং মেনে গেছি, আমার পূর্ণতাই তুমি। সমাপ্ত। গল্প পূর্ণতাই তুমি। লেখক আবির হোসেন।